Good morning, boys. Welcome to my online class. I'm Shubroto, your chemistry lecturer. আজকে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বিভিন্ন বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যাতে টপিক ওয়াইজ বিভিন্ন কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারো এবং কী ধরনের কোশ্চেনে কী রকম লিখতে হবে সে সম্পর্কে একটা আইডিয়া পাও। আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সমন্বিত রূপ এবং সেখানে বাস্তব গ্যাস সমীকরণ, আরএমএস বেগ, ব্যাপন হার সূত্র, আংশিক ডাল্টনের আংশিক চাপ সূত্র, এগুলো। এখন কী টাইপের কোশ্চেন হয় সেগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা বোর্ডের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা আমরা দেখি। কোশ্চেনটা হলো, সিলেট বোর্ড 2019 সালে এসেছে। 30 ডিগ্রি সেলসিয়াস, দুটি বক্স, 350 মিলিমিটার মার্কারি, 550 ml, 0.450 গ্রাম একটি গ্যাস আছে। এইটা হলো এ গ্যাস, আর এটা হলো বি গ্যাস। বি গ্যাসের দেওয়া আছে 30 ডিগ্রি, 450 মিলিমিটার মার্কারি, 425 ml, 0.325 গ্রাম। কোশ্চেন নাম্বার গতে বলেছে, স্টপকর খোলা অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ কত? আমি যদি টেম্পারেচারটা 40 করি, তাহলে গ্যাস মিশ্রণের চাপ কত হবে সেটা বের করতে বলছে। এখন এটার জন্য তোমাকে অবশ্যই এইখানে 40 ডিগ্রিতে তাদের প্রত্যেকের চাপ কত সেটা আগে বের করতে হবে, এবং সেটা বের করার পর আমরা বাকি কাজটা করতে পারবো। ওকে, আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা এই দুটো গ্যাসের কর্কটা খুলে দিব। কর্কটা খুলে দিলে তাহলে কি হয়, সমাধান। আমরা জানি PV ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। তাহলে এখান থেকে আমরা P ইকুয়াল টু কি লিখতে পারবো? P1টা হলো 350, V1 550 ml, প্লাস P2 450 ইন্টু 425 ml বাই মোট আয়তন V1 V বলতে কি বোঝায়? V ইকুয়াল টু V1 প্লাস V2। তো দুটো যোগ করলে আমরা কত পাবো? 550 যোগ 425, যদি যোগ করি আসবে কত? 5 5 2 7, 4 5 9 এত ml। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি 975 ml। আমি এককটা সবার লাস্টে লিখবো, তাহলে দেখি অ্যান্সারটা কত আসে। আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা আসছে 393.59 মিলিমিটার মার্কারি। এখন এই জিনিসটা আসছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমাকে এখানে বের করতে বলছি 40 ডিগ্রিতে। এখন টেম্পারেচারটা চেঞ্জ করলে চাপটা কত হবে সেটা আমরা একটা সূত্র জানি, গেলুসকের সূত্র, P1/T1 ইকুয়াল টু P2/T2। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ ধরলাম পি, আমি একটা যে কোনো একটা সংখ্যা দিলাম বা P40 লিখলাম। তাহলে কি লিখবো? P30/T1 ইকুয়াল টু P40/T2। তাহলে এখান থেকে আমার P40 ইকুয়াল টু কি লিখতে পারবো? P30 ডিগ্রিতে কত? 393.59 ইন্টু T2 কত? দেখা যাচ্ছে না, আমি খাতাটা একটু ঠিক করে দিলাম। T2 হলো 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি যদি হয়, T1 হলো 30। এখন
তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, টেম্পারেচার কিন্তু T1 ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা মানে হলো 303 কেলভিন। আর T2 ইকুয়াল টু 40, এটা মানে হলো ডিগ্রি সেলসিয়াস। সবসময় কেলভিনে কনভার্ট করতে হবে, 113 কেলভিন। তাহলে এটার সাথে আমি প্লাস 273 করে দিব, প্লাস 273 করে দিব। তাহলে অ্যান্সারটা কত আসতেছে দেখি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এটার ভ্যালুটা কত আসছে, 406.59 মিলিমিটার মার্কারি। সো আমরা বুঝতে পারলাম অঙ্কটা। দেখো একটু, এটা হলো নিয়ম, সমাধান করলাম খুব সুন্দরভাবে, অঙ্কটা মিলে গেল। আমরা 30 ডিগ্রিতে প্রথম চাপটা কত বের করছি, সেটা 40 ডিগ্রিতে কত হয় সেটা বের করলাম। P1/T1 = P2/T2। P1 বলতে 30 ডিগ্রিতে মোট চাপ বাই 30 ডিগ্রি বাই 40 ডিগ্রিতে মোট চাপ বাই 40 ডিগ্রি। এখানে টেম্পারেচার সবসময় কেলভিন এককে নিতে হয়, আমি কেলভিন এককে নিয়ে নিলাম, নিয়ে বাকি কাজটা করে ফেলছি। এরপর যে কোশ্চেনটা বলছে যে এ ও বি গ্যাসের মধ্যে কোনটি আদর্শ গ্যাস আচরণ হতে বিচ্যুতি বেশি দেখাবে বিশ্লেষণ করো। এখন বিচ্যুতি বেশি দেখানোর যে বিষয়টা, সেখানে আমরা বিচ্যুতি বলতে সাধারণত সংকোচনশীলতার গুণাঙ্কর হিসাবটা করব। সংকোচনশীলতার গুণাঙ্ক বলতে জেড এর ভ্যালুটা হিসাব করব, যে যার জেড এর ভ্যালু অনেক বেশি হবে সেটা অনেক বেশি পরিমাণে বিচ্যুতি দেখাবে। জেড এর ভ্যালু হিসাব করার জন্য অবশ্যই আমার এখানে এন এর ভ্যালু দরকার, যেহেতু এখানে ভর দেওয়া আছে। না হলে এন এর ভ্যালু আমি দুই ক্ষেত্রে এক ধরে সকল কাজ করতে পারতাম। কারণ এন এর ভ্যালু বের করার শর্তটা কি, পিভি ইকুয়াল টু এনআরটি। সেই সূত্র থেকে আমরা এন এর ভ্যালুটা বের করব। চলে যাই কোশ্চেনের অ্যান্সারে। আমরা কোশ্চেনটা করার আগে আমরা কিছু কনভার্সন আগে একটু শিখে নেই। আমি এটিএম এ কনভার্ট করে নিচ্ছি যাতে আমাদের ভ্যালুগুলো বসাতে সুবিধা হয়। চাপটা আমি এটিএম এ কনভার্ট করে নিলাম, P1 P2, V1টা লিটারে কনভার্ট করে নিলাম, V1 V2। তাহলে আমি যদি P1 V1 ইকুয়াল টু N1 RT লিখি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, N1 ইকুয়াল টু P1 V1 বাই RT। তাহলে P1টা কত, 0.46 ইন্টু V1, V1টা কত, 0.55, আর আর এর ভ্যালু 0.0821। তোমরা সবাই জানো লিটার বায়ুচাপ এককে আর এর ভ্যালু 0.0821 ইন্টু T1 ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস, বা টি এর ভ্যালু আমরা 30 ডিগ্রি বলে নিতে পারি। তাহলে এর কত আসে, 303 কেলভিন। তাহলে 303 কেলভিন, তাহলে কত আসে ভ্যালুটা একটু দেখি। আসতেছে 0.01 মোল। ঠিক একইভাবে N2 ইকুয়াল টু কি লিখতে পারবো, P2 V2 বাই RT। কত আসে, P2 0.59 ইন্টু V2, V2 কত, 0.425, এই যেখান থেকে এসেছে। তারপর 0.0821 ইন্টু 303, এটাও আসছে 0.01 মোল। তাহলে এখন আমি যে কাজটা করব, আমি প্রথম গ্যাসের জন্য সংকোচনশীলতার গুণাঙ্ক Z বের করব এবং দ্বিতীয় গ্যাসের জন্য Zn1 বের করব। প্রথম গ্যাসের সংকোচনশীলতার মান Z1 ইকুয়াল টু PV বাই NRT। PV বাই NRT আমি যদি বের করি, আমার কত আসবে, 0.46 ইন্টু 0.55 ভাগ N এর ভ্যালু 0.01 ইন্টু R 0.0821 ইন্টু 303, কত আসতেছে Z এর ভ্যালুটা 1.017। Z2 ইকুয়াল, দ্বিতীয় গ্যাসের জন্য আমি যদি বের করি, দ্বিতীয় গ্যাসের জন্য Z2 ইকুয়াল টু কত আসবে, PV বাই NRT। এখানে এটা যদি P1 V1 হয়, এটা হবে P2 V2 N2 N1। তাহলে P2 V2 কত, 0.59 ইন্টু V2 হলো 0.425 বাই ইন্টু 0.01 ইন্টু 0.0821 ইন্টু 303।
আমি যদি দ্বিতীয় গ্যাসটির বিচ্যুতির মাত্রা দেখি আসবে 0.007 এবং প্রথম গ্যাসটির বিচ্যুতির মাত্রা হলো 0.017। তার মানে বিচ্যুতির পরিমাণ বেশি কোথায়? 0.017-এ। তাই কোনটি আদর্শ গ্যাসের থেকে বেশি বিচ্যুতি দেখাবে? সেটা হলো আমার এই গ্যাসটি, প্রথম গ্যাসটি অধিক বিচ্যুতি দেখাবে। আমরা আরেকটা পদ্ধতিতে কোনটি অধিক বিচ্যুতি দেখাবে সেটাও বের করতে পারি। আমরা আণবিক ভর বের করে যার আণবিক ভর বেশি তার সেটা বেশি বিচ্যুতি দেখায়, সেই একটা সূত্র বা সেই একটা পদ্ধতিও ব্যবহার করতে পারি। আমি প্রথম গ্যাসটির আণবিক ভর যদি বের করি তাহলে কি আসবে? m ইকুয়াল টু, আমরা জানি n ইকুয়াল টু w/m, তাহলে m ইকুয়াল টু কি হবে? w/n। তাহলে কি আসতেছে? এর ভর দেওয়া আছে, তোমরা সবাই জানো। আমি যদি অ্যাকচুয়াল ভ্যালুগুলো বসাই তাহলে আসবে 44.24, যা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর এর মতো। আণবিক ভর m2 ইকুয়াল টু w/n1। তো আমি এক্সাক্ট ভ্যালু বসাবো, আমাকে অবশ্যই এক্সাক্ট ভ্যালু বসাতে হবে। এটা আসবে 32.24। দেখতে পাচ্ছি এর আণবিক ভর বেশি, যার আণবিক ভর বেশি সেটা অধিক বিচ্যুত হবে, অধিক বিচ্যুত। দুটো পদ্ধতিতে করা যাবে। ওকে ওকে আমরা এরপর আমরা একটু দেখি কিভাবে করলাম। প্রথমে আমি n1 n2 বের করেছি নর্মাল সূত্র দিয়ে, PV = nRT সূত্র দিয়ে। এরপর আমি সংকোচনশীলতার গুণাঙ্ক বের করেছি, Z1 = PV/nRT, সেটা বের করলাম। Z2 = PV/nRT, সেটাও বের করলাম। আমি বিচ্যুতি কতটুকু সেটা বের করলাম। এখানে আসছে 0.017 পরিমাণ বিচ্যুতি, আর দ্বিতীয়টা এসেছে 0.077। যার বিচ্যুতি বেশি সেটা অধিক, মানে যেটার পার্থক্য বেশি সেটা অধিক বিচ্যুত হবে। সো আমার এটার বিচ্যুতি অধিক হবে। ঠিক একইভাবে আমি যদি অন্য একটা পদ্ধতি ব্যবহার করতে চাই যার আণবিক ভর বেশি, তার বিচ্যুতি বেশি হবে, সেই অনুযায়ী আমি এই অংশটুকু করে ফেললাম যে এটা আণবিক ভর এত, এটা আণবিক ভর এত, অধিক বিচ্যুত হবে যার আণবিক ভর বেশি। আমরা পরে একটি কোশ্চেন দেখতেছি, সেটা হলো রাজশাহী বোর্ড 2017-তে এসেছে। কোশ্চেনটা দেখলে তোমাদের খুব সহজ মনে হতে পারে, কিন্তু কোশ্চেনটা খুবই একটু জটিল। জটিল বলতে কোশ্চেনটা দেখার পর চিন্তা করতে হবে এটা কোন পদ্ধতিতে ব্যবহার করব বা কোন পদ্ধতিতে কোশ্চেনটা করব। এখানে কি দেওয়া আছে? প্রথম পরীক্ষায় এ গ্যাস, বি গ্যাস, আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। দ্বিতীয় পরীক্ষায় গ্যাসের নাম XY, আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। বলছে গ, এই গ্যাসের অনুসংখ্যা কত বের করো। এই গ্যাসের অনুসংখ্যা বের করার একদম সহজ পদ্ধতি আমরা জানি, PV = nRT, n এর মান বের করব। আমরা জানি 1 মোল গ্যাসের মধ্যে 6.02 × 10⁻23 অণু থাকে, সুতরাং অত মোলে কতটি থাকে আমরা করে ফেলি। গ সমাধান। আমার এখানে কি কি দেওয়া আছে? আয়তন V = 5 লিটার, অবশ্যই এটা লিটারে আছে, এটা ATM এ আছে, এটা ডিগ্রি সেলসিয়াস আছে। ওকে, 5 লিটার। P = 6 ATM, R = আমরা জানি 0.0821। তারপর তাপমাত্রা T = 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হলো 298 কেলভিন। ওকে, এখন তোমাদের একটা কনফিউশন হতে পারে যে স্যার আমি এখানে এককটা কত দেবো। এককটা আমাকে মনে রাখতে হবে যে লিটার বাই চাপ এককে যে ভ্যালুর 0.0821 উপরে থাকে কি আমরা আর যখন লিখি R = PV/NT, তাই P মানে কি? ATM লিটার পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? N = PV/RT। P কত? 6 ATM, V কত? 5, R হলো 0.0821 × 298, ভ্যালুটা কত আসে? 1.23 মোল। তো সুতরাং অনুসংখ্যা
অনুসংখ্যা কত হবে? 1 মোলে থাকে 0.6.23 ইন্টু 10⁻23, তাহলে 1.23 কত হবে? এটার সাথে 1.23 গুণ করবো, যেটা আসবে সেটা অ্যান্সার। দেখে নেই আমাদের ভ্যালুটা কত, এতটি অণু। ওকে, একদম সহজ কোশ্চেন, তোমরা দেখলেই বুঝতে পারবা এবং খুব সহজেই আমরা এটা করতে পারবো। এখন আমাদের যে পরের যে কোশ্চেনটা সেটা হলো যে দ্বিতীয় পরীক্ষার গ্যাসদ্বয়কে প্রথম পরীক্ষার গ্যাসদ্বয়ের মতো আচরণ করা সম্ভব কিনা তা বিশ্লেষণ করা। এখন প্রথম গ্যাসটা কি গ্যাস এবং দ্বিতীয় গ্যাসটা কি গ্যাস সেটা আমাকে বের করতে হবে। এটা আদর্শ গ্যাস নাকি এটা আদর্শ গ্যাস, নাকি এটা বাস্তব গ্যাস, এটা বাস্তব গ্যাস, যে কোনো একটা আদর্শ হবে। তাহলে বিপরীতটা কেন আদর্শ নয় সেটা আমাকে জানতে হবে, এবং আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসকে কীভাবে আদর্শ গ্যাসের মতো আমরা বানাতে পারি সেই লেকচারটা থেকে আমরা এটা খুব সহজেই বলতে পারবো। ক্লিয়ার কথাটা? ওকে, তাহলে আমরা প্রথম করি যে প্রথম গ্যাসটি কী গ্যাস, দ্বিতীয় গ্যাসটি কী গ্যাস। দেখি প্রথম পরীক্ষার গ্যাস P1 V1 = আমরা কত লিখতে পারবো? 6 atm। ভ্যালুগুলো দেওয়া আছে, আমি লিখলাম না, তোমাদের সময়টা একটু ঠিক মতো ইউটিলাইজ করতে চাচ্ছি। গুণ করলে আমার কত আসে? 30। ঠিক একইভাবে দ্বিতীয় পরীক্ষার, প্রথম পরীক্ষার বি গ্যাসে P2 V2 আমি যদি বসাই, ভ্যালুটা কত আছে? 8 ইন্টু 3.75 গুণ করলে আসে কত? 30। এখন আমরা জানি P1 V1 = P2 V2, এটা কোন সূত্র? বয়েলের সূত্র। তাহলে প্রথম পরীক্ষার গ্যাসদ্বয় বয়েলের সূত্রকে মেনে চলে। তাই ইহা আদর্শ গ্যাস। ওকে, এখন দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে আমি যদি বলি, দ্বিতীয় পরীক্ষায় আছে কি? শুধুমাত্র আয়তন আর তাপমাত্রা আছে। তাই আয়তন আর তাপমাত্রার হিসাবটা আমরা জানি যে এক্স গ্যাসের জন্য V1/T1 = আমরা কত লিখতে পারবো? 5 ভাগ 27 যোগ 273 = 0.0167। ঠিক একইভাবে ওয়াই গ্যাসের জন্য V2/T2 = কত? 7/25 + 273 কত আসে? 0.0235। তোমরা দেখতে পাচ্ছ যে আমার V1/T1 চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি V1/T1 = V2/T2, এটা কি চার্লসের সূত্র। কিন্তু ইহা দ্বিতীয় পরীক্ষায় গ্যাসদ্বয় চার্লসের সূত্রকে সমর্থন করে না, তাই এরা বাস্তব গ্যাস। আমরা দুইটা শর্ত পূরণ করতে পেরেছি। প্রথম কথাটা হলো প্রথম গ্যাসটা হলো বা প্রথম পরীক্ষার গ্যাস দেওয়া হলো আদর্শ গ্যাস, আর দ্বিতীয় পরীক্ষার গ্যাস দেওয়া হলো বাস্তব গ্যাস। এখন বাস্তব গ্যাসকে কিভাবে আমরা আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করাবো সেইটাই আমরা এখন জানব। আমরা একটু আগে দেখলাম যে প্রথম গ্যাসগুলো হলো আদর্শ গ্যাস এবং দ্বিতীয় গ্যাসগুলো হলো বাস্তব গ্যাস। কিভাবে আমরা বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করতে পারবো, এখন এই শর্তগুলো দিয়ে আমরা তা শিখতে পারবো। আমরা জানি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে দুটো পার্থক্য বা দুটি ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো, একটি হলো আয়তন ত্রুটি, একটি হলো চাপ ত্রুটি। আমরা যদি চাপ ত্রুটি এবং আয়তন ত্রুটিকে সংশোধন করতে পারি তাহলেই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। আমরা মোটামুটিভাবে এইটুক সম্পর্কে জানি। চাপ ত্রুটি কি?
চাপ ত্রুটিটা আগে আয়তন ত্রুটি নিয়ে কথা বলি। আয়তন ত্রুটিটা কি, যে আমরা গ্যাসের আয়তন বলতে যে গ্যাসগুলো মুক্ত পথ থাকে সেই অংশটুকুই বলে যে গ্যাসের আয়তন, সেটা ধরা হয় পাত্রের আয়তনের সমান। কিন্তু আমরা সবাই জানি গ্যাসগুলো যখন পাত্রের মধ্যে থাকে তখন একটি অণু অপর একটি অণুর জায়গা দখল করতে পারে না। তাহলে ওই জায়গাটুকু আমার পাত্রের আয়তন থেকে বাদ যাওয়ার কথা, কিন্তু আমরা ওই আয়তনটুকু বাদ দিতে পারি না। এই আয়তনটুকু যদি আমরা বাদ না দেই বা বাদ না দেওয়ার কারণে যে ত্রুটির সৃষ্টি হয় সেটাকে আমরা বলি আয়তন ত্রুটি। আমরা একটু দেখি কি লিখেছি আমরা এখানে। বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করে না, কারণ বাস্তব গ্যাস পিভিকল টু NR2 সূত্রকে মেনে চলে না, কারণ এতে দু ধরনের ত্রুটি আছে, একটি হল চাপ ত্রুটি, একটি হল আয়তন ত্রুটি। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে এই ত্রুটি দুটি সংশোধিত হয়, ফলে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করে। আয়তন ত্রুটি সংশোধন। আমরা আয়তন ত্রুটি কীভাবে সংশোধন করব? যদি তাপমাত্রা অনেক বেশি হয় এবং চাপ যত কম হবে গ্যাসের আয়তন তত বেশি হবে। আমরা সবাই জানি যে V is proportional to 1/P এবং V is proportional to T। আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে আয়তন কি হবে? অনেক বৃদ্ধি পাবে। এবং চাপ যদি আমি কমাই তাহলে আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। তো দুইটা ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে গ্যাস সমূহের যে অণুগুলোর মুক্ত চলাচলের জন্য আয়তন V ধরা হয়েছে, বাস্তব গ্যাসের জন্য তা সঠিক নয়। সেটা হলো ধরে নিতে হবে যে বাস্তব গ্যাসের অণুর এক মোলের আয়তন যদি V হয়, N মোলের আয়তন NB, তাহলে মুক্ত চলাচলের স্থান হলো V - NB। এখন উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে এই NBর মানটা কার সাপেক্ষে? মোট আয়তনের সাপেক্ষে খুবই নগণ্য হয়ে যায়। এখন যদি আয়তনটা অনেক বেড়ে যায় গ্যাসের আয়তন, তাহলে তার সাপেক্ষে গ্যাসের অনুসময়ের আয়তনটা একদমই নগণ্য ধরা হয়। তখন এটাকে আমরা নগণ্য ধরতে পারি, এবং নগণ্য যদি ধরি তাহলে V - NB stands to V হয়ে যাবে। ওকে, এটাই হলো আয়তন ত্রুটি পরিহার করার উপায়। আমরা এখন চলে যাব সরাসরি চাপ ত্রুটি। আচ্ছা, চাপ ত্রুটি সংশোধন। বাস্তব গ্যাসসমূহ অণুগুলো দ্বারা পাত্রের দেওয়ালের প্রদত্ত চাপকে আদর্শ গ্যাসের পরস্পর আকর্ষণ মুক্ত অণুগুলো দ্বারা পাত্রের দেওয়ালের চাপ P থেকে কম হয়। এটা মানে হলো আদর্শ গ্যাসগুলো যে পরিমাণ চাপ দেয় বাস্তব গ্যাসগুলো সাধারণত তার থেকে কম চাপ দেয়। মানে এটা নর্মালি আমরা দেখতে পাই। কেন কম চাপ দেয় তার কারণটা হলো আমরা এখানে একটা ভুল করি। ভুলটা হলো গ্যাসগুলোর নিজস্ব চাপের সাথে গ্যাসগুলো পাত্রের গায়ে যে চাপ দেয় তার সাথে এর আন্তঃআণবিক আকর্ষণ বলটাও থাকে, যে জিনিসটা আমাদের ধরা হয় না। তাহলে এই মোট যে চাপ সেটা হবে P প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল, যার মান হলো N²A/V²। বাস্তব গ্যাসসমূহের ক্ষেত্রে এই অংশটুকু আমরা বাদ দিয়ে, বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই অংশটুকু আমরা বাদ দিয়ে হিসাব করি। তার মানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাকে এই অংশটুকু ধরে নিতে হবে। আমি যদি এই অংশটুকু কোনোভাবে অমিট করতে পারি বা বাদ দিতে পারি, তাহলেই মেইনলি আমি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করাতে পারবো। সো আমি যদি চাপ অনেক কম হয় তা আয়তনটা কি হবে? অনেক বেশি হবে। আর আয়তন বেশি মানে কি? এদের আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যাবে। আবার তাপমাত্রা যদি বেশি হয়, তাপমাত্রা বেশি হলেও আয়তন বেড়ে যাবে। তাহলে কী হবে? আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে এবং আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কমে যাবে। তখন এই ভ্যালুটা বা আন্তঃআণবিক আকর্ষণ বলের যে ভ্যালু, সেই ভ্যালুটা কী হবে? টেন্ডস টু 0। এবং তখন চাপটা হবে কি? P প্লাস N²A/V² টেন্ডস টু P হবে। ওকে, সো তখন আমাদের আলটিমেটলি এটা কত হবে? যে আমরা বাস্তব গ্যাস সমীকরণ যেটা পেয়েছি সেটা কি হয়ে যাবে? P = NRT। যেহেতু আমার এইটা 0 হয়ে যাচ্ছে আর NVর মানটাও সাপেক্ষে 0 হচ্ছে। কার সাপেক্ষে? মোট আয়তনের সাপেক্ষে। ওকে, তাহলে সেই শর্তে আমরা কি করতে পারবো? বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করাতে পারবো। কি লিখবো? উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে দ্বিতীয় পরীক্ষার গ্যাসদ্বয়কে প্রথম পরীক্ষার গ্যাসদ্বয় নিয়ে আচরণ করানো সম্ভব। ওকে, তাহলে আমরা এটা একটু দেখি। তোমরা একটু তুলে নাও। এই যে প্রথম একটা দিলাম, এই একটা সুন্দরভাবে এটা তুলে নাও, তাহলেই তোমাদের এই কাজটুকু হয়ে যাবে। সো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। আমরা 2টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 2টা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আর
এই চ্যাপ্টারের যতগুলো টপিক আছে আমি চেষ্টা করছি সবগুলো শেষ করার জন্য। সবগুলো টপিক তোমাদের যা যা দরকার তা আমি দিয়ে দিয়েছি, কোনো কিছু বাদ রাখার চেষ্টা করিনি। কোশ্চেন সলভও করলাম। আমি যদি সময় পাই আরও দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব নেক্সট কোনো ক্লাসে। তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, কারণ এই সপ্তাহ নেক্সট সপ্তাহ পরেই তোমাদের বন্ধ হয়ে যাবে, ঈদের বন্ধের পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে। সো ওইভাবে প্রিপারেশন নিবে যাতে পরীক্ষা ভালো হয়। আর তোমাদের মাথায় রাখতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এই জিনিসগুলো তোমরা মাথায় নাও না। আর বাসায় যেহেতু আসো, পড়াশোনাটা ঠিকভাবে করো। পড়াশোনা ঠিকভাবে করলে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। পড়াশোনার বাইরে কখনোই অ্যান্সার করা পসিবল না, এটা মাথায় রেখো। সবাইকে ধন্যবাদ। ওকে।